নমস্কার। শান্তনু হাজরা, RNAW মানে রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক উইং। বলতেই আজ গোটা বিশ্ব জানে যে ভারতের এসপিওনেজ সার্ভিস অর্থাৎ ভারতীয় গুপ্তচর সংস্থা। আমাদের অতীত অভিজ্ঞতা আছে। আমরা চীনের সঙ্গে যুদ্ধে অনেক মার খেয়েছিলাম। তো তখন আমরা বুঝেছিলাম যে গুপ্তচর সংস্থার কী কাজ। দেখুন, যুদ্ধ হবেই, যুদ্ধ কেউ আটকাতে পারবে না। যুদ্ধ নয়, শান্তি চাই, এটা যেমন একটা ভালো স্লোগান, মানুষ অ্যাকসেপ্ট করেছে। কিন্তু সেই সৃষ্টির শুরু থেকেই যে যখন মানুষ যাযাবর ছিল, তখন ওই যাযাবরের দলের সঙ্গে আরেক যাযাবরের দলে যুদ্ধ হতো। আমরা যেটুকু জীবন কাটাই তার মধ্যে কত যুদ্ধ হয়ে যায়। এখন পৃথিবীতে কত রকম, যতই আধুনিক হয়েছে পৃথিবীটা, কিন্তু যুদ্ধকে অ্যাভয়েড করতে পারিনি। এই যুদ্ধের জন্যই চাই গুপ্তচর সংস্থা। যে দেশে গুপ্তচর সংস্থা সবচেয়ে বড়, তারাই যুদ্ধে যেতে। আমরা 67-তে চীনের সঙ্গে যুদ্ধ করে খুব মার খেয়েছিলাম। তার মেন কারণ হচ্ছে গিয়ে আমাদের গুপ্তচর সংস্থা পুলিশ ছিল, আমাদের গুপ্তচর সংস্থাই ছিল না। সিআইডি, সিএফবিআই এরা যা কাজ করেছে। তা ইন্দিরা গান্ধী 1967 সালে প্রতিষ্ঠা করে র RNAW। এই এক কথায় রই বলে, তখন তো কেউ নামই জানতো না। পরবর্তী দিনে যখন এদের কাজের পরিধি বেড়েছে, তখন জেনেছে কী জিনিস। এরকম আমেরিকার ছিল সিক্রেট এজেন্ট CIA, সেন্ট্রাল ইনভেস্টিগেশন অফ আমেরিকা। রাশিয়ার ছিল KGB, চীনের ছিল MSS। তো MSS এত জনপ্রিয়, এত তীক্ষ্ণ তাদের কাজের ধারা, যে সেখানে আমরা তো টিকতে পারিনি। তারপরে শুরু হলো আমাদের রয়ের পর্ব, RNAW। ইসরায়েল যেমনি নিবেদিত প্রাণ মোসাদের জন্য, মোসাদ তাদের গুপ্তচর সংস্থা, ওর উপরে কেউ আজ অব্দি উঠতে পারেনি। এই মোসাদ, আপনি যা ভাববেন ওরা তার আগে ভেবে বসে থাকে। তা এই আর আমি এখন এই রয়ের কাজকর্ম নিয়েই থাকি। এই মানে কি, মেটেরিয়াল, যে রান্নাটা এখনো হয়নি তার জন্য যে কাঁচামাল, সেটাকে বলে। এই হচ্ছে কি রিসার্চ, আমাদের হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্যাল উইং। এই 67 সালে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠা করে, তখন এর প্রধান ছিলেন রামেশ্বর রাও কাউ, রামেশ্বর নাথ কাউ। আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে পরাগ জৈন। এই পরাগ জৈন সম্বন্ধেও অনেক কথা, অনেক গল্প আছে, কারণ এখন তো সবচেয়ে শক্তিশালী, এতদিন তো ছিল না তো। আর এটা দেখা গেছে যে যাদের গুপ্তচর সংস্থা যত শক্তিশালী, যত আধুনিক, তারাই যুদ্ধে যেতে। ভারতের যেমনি রকে আজকে বলতে হচ্ছে যে রয়ের নামে প্রশংসা করতে হচ্ছে। পাকিস্তানের তো একটা আতঙ্ক, ওরা তো বলে না, রা বলে। তা বাংলাদেশ এখন আতঙ্কে ভুগছে। বাংলাদেশ সবেতেই ভাবছে এই বোধহয় ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে। ওদের এত আতঙ্ক। তো তো এইভাবে পুলিশের মতো, মিলিটারির মতো ঢোকে না। এই রয়ের কার্যকলাপ এমন, সে তো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি যা ইচ্ছা বলুন রয় সম্বন্ধে, আপনি কোনো উত্তর খুঁজে পাবেন না। আপনি এতে যে কোথায় অফিস, কে চাকরি করে, কিছুই বুঝতে পারবেন না, কিচ্ছু জানা যায় না। এবারে পাকিস্তান বেশি হাইলাইট করে দিয়েছে রকে, নাহলে সাধারণ মানুষ জানতোই না কাকে, জিনিস কি। রটা মাথায় দেয় না, খায়। রয়ের বাঁ জানে না ডান হাত কী করছে, ডান হাত জানে না বাঁ হাত কী করছে। আর রয়ের প্রধান কাজ হচ্ছে গিয়ে আপনাকে আপনার বাপের নাম ভুলিয়ে দেওয়া। অর্থাৎ আপনি পাকিস্তানে গেলেন বা কোনো অন্য দেশে গেলেন, সেখানে একটা মানুষকে মেরে দিলেন, একটা আপনার শত্রুকে মেরে দিলেন, তারপর আপনি জানেন যে আপনি করেননি। এবং সবচেয়ে বড় কথা, যেটাকে লাই ডিটেক্টর বলে, এই লাই ডিটেক্টরকে ফাঁকি দিতে হয় কীভাবে, সে কীভাবে মনটাকে তৈরি করতে হয়, সেটাও তাদের শেখানো হয়। এবং লাই ডিটেক্টরকে ফাঁকি দিয়ে বহু গুপ্তচর পালিয়ে এসছে, নিজের দেশে ফিরে গিয়েছে। তো
তো এইরকমই কিছু কিছু র সম্বন্ধে জানা যায় যখন কোনো রয়ের প্রেসিডেন্ট অবসর জীবনে কোনো বই টই লেখেন বা কোথাও বক্তৃতা দেন। তো দুটো নাম আমরা পেয়েছি, একটা হচ্ছে গিয়ে অজিত ডোভাল, আর হচ্ছে রবীন্দ্র কৌশিক। এই রবীন্দ্র কৌশিককে বলি, রবীন্দ্র কৌশিককে বলা হয় ব্ল্যাক টাইগার। উনি নিবেদিত প্রাণ ভারতবর্ষের উপরে। উনি পাকিস্তান থেকে যে বিরাট থ্রেট, বিশাল একটা আতঙ্ক আসতো এখানে, তা ভারত সরকার চেয়েছিল প্রথমে যে পাকিস্তানকে এভাবে ইন্টেলিজেন্সি দিয়ে ওকে আঘাত করতে হবে। তা রবীন্দ্র জৈন, রবীন্দ্র কৌশিক, উনি পড়াশুনো শেষ করে সমুদ্রে সাঁতরে ওই খানিকটা ভারত সরকার তাকে নৌকা করে খানিকটা করাচি বন্দরের দিকে ঠেলে দেয়, তারপর দেশে গিয়ে জনারণ্যে মিশে যায়। তারপর যেভাবে ও কাগজপত্র দু একটা তৈরি করে, নিশ্চয়ই কোনো এজেন্ট তাকে সাহায্য করেছিল, যে একটি কলেজে এটা অ্যাডমিশন নেয়। কলেজ থেকে পাস করার পরে পাকিস্তানের নাগরিক হয়ে যান এবং ভুলেই যান তিনি রবীন্দ্র কৌশিক, এবং মিলিটারিতে জয়েন করেন। তার বুদ্ধিমত্তা স্কিলে থাকতে থাকতে তিনি মিলিটারি একটা উচ্চ পদে চলে যান, যে পদে থাকলে আভ্যন্তরীণ অনেক বিষয়ে নাক গলানো বা খবর পাওয়া যায়। সেই সময়টা বিশেষত 9-এর দশকে পাকিস্তান দেখছে যে তারা যে ডিসিশনই নেয় আগে আগে চলে যায় ইন্ডিয়ার হাতে, তার খবর চলে যায়। কোনো নোংরামো করতেই পারছিল না তারা। এবার পাকিস্তানের সন্দেহ হয় যে নিশ্চয়ই গুপ্তচর আছে। রবীন্দ্র কৌশিক ততদিনে নামও পাল্টে বলছে, কাউকে তো বোঝা যাচ্ছে না, ভাষা পাল্টে গিয়েছে, নাম পাল্টে গিয়েছে, তার আচার আচরণ অদ্ভুত, তাকে মুসলমান করানো হয়েছে যাতে বোঝা না যায়। তাই রবীন্দ্র কৌশিক ধরা পড়তো না। হয়েছে কি, আরও দুজন র এজেন্টকে পাঠানো হয়েছিল পাকিস্তানে, তাদেরকে হেল্প করতে বলা হয়েছিল রবীন্দ্র জৈনকে। তা একটা পার্কে বসে তাদের সঙ্গে আলাপচারিতায় কথা বলছিলেন, কিন্তু পিছনে লোক লেগেছিল আমাদের থেকেই রবীন্দ্র কৌশিকের পিছনে, এবং রবীন্দ্র কৌশিককে তারা ধরে ফেলে যে তুমি তাহলে এইসব করে বেড়াচ্ছ, এবং ওনার বিচার হয়। প্রচণ্ড নিদারুণ যন্ত্রণা কষ্টের মাধ্যমে তার 22 বছরের জেল হয়, এবং তাকে অত্যাচার হয়েছে প্রচুর তার উপরে, তারপরে মারা যান উনি। উনি আর ভারতে ফেরেননি। এই হলো ওদের জীবন। তা গুপ্তচর ধরা পড়লে সেই দেশ তাকে ডিসঅনার করে, তারা স্বীকারই করে না আমার দেশের লোকও। এইটা তাদেরকে বলে দেওয়া হয়েছে, এবং কে যে চাকরি করে তার বউ ছেলেই জানে না যে আমার স্বামী রতে চাকরি করে। কারণ যদি ধরা পড়বে সে তো আর ফিরবে না, বাঁচবে না। ফিরে আসলে আলাদা কথা, ফিরতে পারে না অনেকে, বেশিরভাগই ফিরতে পারে না, ধরা পড়ে যায়, মৃত্যু হয় তাদের। তো এই মৃত্যু দাম কেউ দিতে পারবে না। একটা সামনাসামনি যুদ্ধে যে মরবে তাকে আপনারা বীর চক্র দেবেন, পরমবীর চক্র দেবেন, তার পরিবার গর্বিত হবে। কিন্তু গুপ্তচর সংস্থায় যারা শহীদ হয়, তাদের শহীদ কি, তাদের কুকুরের মতো সেই যে দেশে ধরা পড়ে সেই দেশ তাকে ব্যবহার করে তার সঙ্গে, এবং নিজের দেশে তাকে কোনো রকম সম্মান, কোনো রকম সুবিধা দেওয়া হয় না তাকে। এবং যদি তার পরিবারকে খুঁজে তাকে কিছু সাহায্য হয়, সে খবর বিরোধী দল যেখানে তাদের ধরা আছে সেখানে চলে যায়। তখন তারা চাপ সৃষ্টি করে যে দেখো এই লোকটা তোমার লোক, তোমার রয়ের লোক, তোমার স্প্যানিশ সার্ভিসের লোক, একে তোমরা সাহায্য করছো। আরেকজনের কথা বলি, তিনি হচ্ছে অজিত দোভাল। আছে অনেক গল্প, পরবর্তী দিনে বলা যাবে, অনেক গল্প, রোমহর্ষক গল্প। আজকে ভারতের দুই বীর সেনানীর গল্প বলবো। এক হচ্ছে গিয়ে রবীন্দ্র কাউর, রবীন্দ্র কৌশিক, আরেকটা হচ্ছে গিয়ে অজিত দোভাল। এই অজিত দোভালের গল্প হচ্ছে গিয়ে, অজিত দোভাল কিন্তু আইপিএস অফিসার, কি লফটি পজিশন, বিরাট টাকার মাইনে। উনি তো জীবনটা লাক্সারি খাতে বয়ে দিতে পারতেন, তা করেননি। উনি স্প্যানিশ সার্ভিসে জয়েন করেন এবং পাকিস্তানে ছদ্মবেশে চলে যান। পাকিস্তানে ছদ্মবেশে গিয়ে উনি
ওনার যে কাজ গুপ্তচরগিরি সেটা উনি করতে শুরু করলেন। এই গুপ্তচরগিরি করার জন্যে তিনি হয়তো কোথাও কোথাও ধরা পড়ার মুখে পড়েছিলেন, তা ধরা উনি পড়েননি। তার একটি লেখা থেকে জানা যায় যে এক মিলিটারি অফিসার পাকিস্তানি, উনি যখন গুপ্তচর হয়ে নিজের পরিচয় গোপন করে আছেন, তখন পাকিস্তানের এক অফিসার তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে বলে যে তোমার কানে ফুটো আছে, আমি প্রথম দিন থেকে খেয়াল করছি। আসলে উনি এক হিন্দু পরিবারের ছেলে, ওনার রিচুয়ালস আছে, যাতে ওনার কানে ফুটো করে দিয়েছিল ওর মা। তা সেইটা তো উনি তো পাকিস্তানি নাম নিয়ে মুসলমান নাম নিয়ে পাকিস্তান আর্মিতে ছিলেন এবং গুপ্তচরগিরি করতেন। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত যদি ওই অফিসার ওনাকে ধরিয়ে দিতেন। কিন্তু কেন ধরায়নি সেসব গাল গল্প পরে জানি না আমরা, কোনো খবর তো আসে না। খবর প্রকাশ করাটাও একটা আইনত দণ্ডনীয়, আমরা প্রকাশ করতে পারি না। যে খবরগুলো সরকারের তরফ থেকে হেসে হেসে বলা হয়, সেই খবরগুলি আমরা বলতে পারি, শুনে শুনে একত্র করে একটা মালা গেঁথে সেইটা বলতে পারি। তা অজিত দোভাল ফিরে এসেছেন, পুরস্কার পেয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন ভারতবর্ষের। তাই হলো অজিত দোভালের গল্প। কিন্তু আমাদের যে ব্ল্যাক টাইগার, যে রবীন্দ্র কৌশিক, সেই রবীন্দ্র কৌশিক শহীদ হয়েছেন, অমর হয়ে রয়েছেন। এইভাবে কত রবীন্দ্র কৌশিক পৃথিবীর কত শত্রু দেশে লুকিয়ে লুকিয়ে কাজ করছেন, সে তো আমরা জানি না। আমরা জানি না রয়ের অফিস কোথায়, রয়ে কত টাকা মাইনে দেওয়া হয়, রতে কে কে কাজ করে, কী দেখে নেওয়া হয়। আমরা এটুকু জানি, পৃথিবীর অন্যান্য দেশের গুপ্তচর সংস্থা তারা তো, তাদের গায়ে জোর বেশি, তারা অনেক কিছু ফলাও করে বলে দেন। আমেরিকান সিআইএর এজেন্টরা অবসর জীবনে ওই গল্পগুলো করেন, বহু টাকা কামিয়ে নেন। কিন্তু আমাদের অসুবিধা আছে, আমাদের ওই গল্প গাল গল্প করা হয় না। এখনও আমি যদি একটা গুপ্ত কথা জেনে যদি প্রকাশ করে দিই, এক্ষুনি ধরে নিয়ে যাবে, কিন্তু সে তো করা যাবে না। যে খবরটুকু ভারত সরকার হাসতে হাসতে মজা করে দেয়, আমরা শুধু ওইটুকু বলতে পারি, এর বেশি একটা লাইন বলা যাবে না। সেটা একটা গর্হিত অপরাধ হবে। তাই গুপ্তচর সংস্থা র সম্বন্ধে মানুষের অনেক আগ্রহ ছিল। অনেকে হয়তো ভাবে যে পরীক্ষা দিয়ে পাস করতে হয়, কোনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে রয়ের এই অফিস এই ঠিকানায়, কই সেসব কিছু নেই। কোথায় অফিস কেউ জানে না, এক দুরন্ত পহেলিকা, কিন্তু র আছে। নমস্কার।